শিবরাত্রির দিন শুরু হয় শাহী স্নান। এই শাহী কথাটি হিন্দু অভিধানে নেই। শাহ কথাটির উর্দু অর্থ মুসলমান রাজা বা ফকির। শাহজাদা মুসলমান রাজপুত্র। তেমনি শাহী কথার অর্থ বাদশার উপযুক্ত, তাই বাদশাহী। বাদশার উপযুক্ত মানসম্পন্ন মানেই এলাহি ব্যবস্থা। গঙ্গাবক্ষে শাহী স্নানের জন্য তখনই শুরু হয় টান টান উত্তেজনা। অন্যান্য রোজকার স্নানের মতোই হরিদ্বার বেশ স্বাভাবিক থাকে, কিন্তু যখনই একটি নির্দিষ্ট দিন ধার্য হয় গঙ্গাবক্ষে শাহী স্নানের জন্য, তখনই শুরু হয় টান টান উত্তেজনা। কি প্রশাসনের মধ্যে, কি সাধুদের মধ্যে, যার ছোঁয়া পড়ে পুণ্যার্থীদের মধ্যেও। সারা মেলা প্রাঙ্গণ তখন টকবক করে ফুটতে থাকে। এর অবশ্য প্রধান কারণ ইতিহাস পড়ে লেখক রঞ্জিত বাবুর যা মনে হয়, প্রায় অধিকাংশ শাহী স্নানে শান্তির প্রতীকরূপে আমরা যে সাধু সন্তদের শ্রদ্ধা ভক্তি করি, যাদের উপস্থিতিতে মেলার গুরুত্ব বহুলাংশে বেড়ে যায়, তাঁরাই এই অনভিপ্রেত দুর্ঘটনার জন্য দায়ী থাকেন। উত্তেজনা চরমে ওঠে এই শান্তির পারাবদ্যের জৌলুসের কারণে। কে আগে যাবে, চলতি ভাষায় কে আগে গঙ্গায় ডুবটি দিয়ে পুরো পুণ্যটা দখল করবে, এদের মিছিল দেখবার জন্যই তো সাধারণ মানুষ চোখে মুখে অগাধ বিস্ময় ভয় ভক্তি নিয়ে ভিড়ে চাপাচাপি হয়ে অসীম ধৈর্য নিয়ে দাঁড়িয়ে থাকে এদের বর্ণাঢ্য শোভাযাত্রা দেখার জন্যই। এমনিতেই হর কি পৌরি ঘাটে যাবার রাস্তা এতই সংকীর্ণ যে শাহী স্নানের দিন পথের দুধারে সমস্ত দোকানপাট বন্ধ করে দেওয়া হয়। তবু মিছিল নিয়ে যেতে খুব অসুবিধা হয়। একে লোকে যতই মিছিল বলুক না কেন, লেখক রঞ্জিত বাবুর মনে হয়েছিল এ কখনোই ধর্মীয় মিছিল নয়, এটা বৈভবের, অহংকারের, নিজের আধিপত্য প্রদর্শন করার মিছিল। কাদের দেখাবার জন্য? প্রথমত অন্য আখড়াগুলোকে নিজেদের অর্থ বৈভব দেখাবার জন্য যে রেশারেশি অদৃশ্যভাবে চলে আসছে তা প্রকাশ্য হয় শাহী স্নানের মিছিলে। কুম্ভ থেকে ফেরার আগে হরিদ্বারে খালি ঘরে বসে এসবই ভাবছিলেন লেখক রঞ্জিত কুমার মজুমদার। হঠাৎই তিনি শুনতে পেলেন সেদিন বেশ বড় রকম একটা দুর্ঘটনা ঘটে গেছে শাহী স্নান উপলক্ষে। ঘড়িতে 10:30 বাজে তখন। এর মধ্যেই শুরু হয়ে গেল বিয়োগান্তক ঘটনা। এর জন্যই বোধহয় এইরকম স্নানকে শাহী স্নান বলে। এবারের দুর্ঘটনার সূচনা হয় প্রথম শাহী স্নানের দিন, অর্থাৎ শিবরাত্রির দিন। একটা কাঠের পুল দর্শনার্থীদের প্রচণ্ড ভার সইতে না পেরে দর্শনার্থীদের নিয়ে হুড়মুড় করে ভেঙে পড়ে। অসংখ্য লোক গুরুতর জখম হয়। উদ্ধারকারী দল এসে আপ্রাণ চেষ্টায় জখম মানুষদের উদ্ধার করে। অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে দ্রুত নিয়ে যেতে বিস্তর বাধা পায়, কারণ শান্তির দূতেদের রাস্তা জুড়ে মিছিল করার জন্য। অ্যাম্বুলেন্সের থেকে ঘন ঘন বিপদসংকেত সূচক সাইরেন বাজেও কোনো লাভ হয় না। পরহিতার্থে নিবেদিত প্রাণ সাধুর দল মিছিল থামিয়ে অ্যাম্বুলেন্সের জন্য 1 ইঞ্চিও রাস্তা ছাড়েননি। তারা নির্বিকার চিত্তে জাগতিক ভাবনা চিন্তার ধারণা ধেরে যথারীতি মহাসমারোহে নৃত্য করতে করতে পুণ্যার্জনের বৈতরণী ঘাট হর কি পৌরির দিকে এগোতে থাকে। এদিকে অ্যাম্বুলেন্সের ভিতরে মারাত্মকভাবে জখম ব্যক্তিদের যন্ত্রণাকাতর চিৎকার চলতেই থাকে। বাড়ি ফিরবার জন্য 1.5 দিন আগে রঞ্জিতবাবু সোমার আর তাঁর দুটো টিকিট সোমাই হরিদ্বার স্টেশন থেকে কেটে এনেছিল। দুজনেরই গন্তব্যস্থল দুদিকে। সোমা যাবে অমরকণ্টকে আর রঞ্জিতবাবু ফিরবেন কলকাতায়। যথারীতি সোমার ওয়েটিং লিস্টে 200-র ওপরে, আর রঞ্জিতবাবুর এসিতে উপাসনা এক্সপ্রেসে ওয়েটিং লিস্টে 163। রঞ্জিতবাবুর অগতির গতি ডাক্তার অশোক রায়কে হাজারা রোডে চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট অ্যান্ড রিসার্চ সেন্টারে ফোন করে রঞ্জিতবাবু সবই জানালেন। অশোকবাবু জানালেন টিকিট দুটো ফ্যাক্স করে দিতে। ফ্যাক্সের গোলমালে ফোনেই দুজনের পিএনআর নম্বর, নাম ইত্যাদি জানিয়ে দিয়েছিলেন রঞ্জিত কুমার মজুমদার। পরদিন রাত্রে তিনি ছেলের মাধ্যমে জানতে পারলেন সোমার টিকিট কনফার্মড হয়ে গেছে, বার্থ কোচ নাম্বারও জানিয়ে দিয়েছে। শুধু রঞ্জিতবাবুর টিকিটের নিশ্চিত কোনো খবর নেই। সোমা পরের দিন শাহী স্নান করে চলে গেল। টিকিট নিয়ে লেখক রঞ্জিতবাবুর এক দুশ্চিন্তা। তার উপর তাঁদের আশ্রমের বেশ কিছু গুরুভাই গেল গভীর রাত্রে দল বেঁধে স্নান করতে, তাদেরও কোনো খবর নেই। এদিকে দুর্ঘটনার খবরে দুশ্চিন্তার পারদ ক্রমশ লাফিয়ে লাফিয়ে বাড়তে লাগলো চারিদিকে। একা ঘরে থাকলে আরও চিন্তা বাড়বে এই ভেবে রঞ্জিত কুমার মজুমদার নিচে নেমে গুরুদেবের মন্দিরে প্রণাম করে বড় রাস্তার ধারে সেই চায়ের দোকানে এসে অস্থির চিত্তে বসলেন। তিনি দেখলেন বয়স্ক তীর্থ পুরোহিতের দল একজনকে ঘিরে দুর্ঘটনার বিবরণ শুনছেন। ভদ্রলোক মিনিট 5 আগেই হর কি পৌরির ঘাট থেকে কোনো মতে প্রাণ বাঁচিয়ে ফিরেছেন। জামা কাপড় ছিঁড়ে গেছে। তার কথায় ভয়ঙ্কর উত্তেজনার রেশ। স্থানীয় দেহাতি ভাষায় ভদ্রলোক দুর্ঘটনার বিবরণ দিয়ে যাচ্ছিলেন। বাকিরা সবাই উদ্গ্রীব হয়ে শুনছিল। কিছুই বুঝতে পারছিলেন না রঞ্জিতবাবু।
তবে তার কথার ভাবে এটুকু বুঝতে তার অসুবিধা হচ্ছিল না যে বেশ বড় গুরুতর ঘটনাই ঘটে গেছে এবার। একটুও ভালো লাগছিল না রঞ্জিতবাবুর। চায়ের দোকান থেকে ফিরে আসবার আগে একবার বড় রাস্তায় গেলেন। সব রকম যানবাহন তখন চলাচল নিষিদ্ধ, রাস্তাতেও লোকজন কম চলাফেরা করছে। সীতারাম ওঙ্কারনাথ জির নামে যে ধর্মশালা আছে, সেখানকার একজন বাঙালি ভদ্রলোক হাওড়া থেকে এসছেন। তিনিও জানালেন মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেছে। হরিদ্বারের সব ঘাট, সব রাস্তা সিল করে দেওয়া হয়েছে। স্নান টান সব বন্ধ। প্রচুর লোক পায়ের চাপে মারা গিয়েছে। সোজা আশ্রমে ঢুকে গুরুদেবের মন্দিরে আবার একবার প্রণাম করলেন রঞ্জিতবাবু। উঠোনে কয়েকজন গুরুভাই বসে গল্প করছিল। বিষয় সেই এক, দুর্ঘটনা। বারবার একই কথা শুনতে রঞ্জিতবাবুর ভালো লাগছিল না। প্রসঙ্গ পাল্টানোর জন্য তিনি রিজার্ভেশনের কথা তুললেন। 3 জনের মধ্যে একজনের ওয়েটিং লিস্ট ক্রমাগত কমছে। আর যাদবপুরে থাকা এক দম্পতি, যাঁদের মধ্যে স্বামী ভদ্রলোক আবার রেলেই চাকরি করতেন, তাঁদের নম্বর 9 আর 10-এ আটকে রয়েছে। ভদ্রলোক বারবার কলকাতার অফিসে ফোন করছেন, সবারই এসিতে। রঞ্জিতবাবুকে জিজ্ঞাসা করলেন তাঁর কত। গম্ভীরভাবে তিনি বললেন 63। শুনেই জনৈক গৌরাঙ্গপাল লিলুয়ায় যিনি থাকেন বলে উঠলেন 63। রঞ্জিতবাবু ওকে থামিয়ে বললেন, আরে শেষ করতে দিন, 163। সবাই আঁতকে উঠলেন এবং একমত হলেন, অসম্ভব। এই যে গোদের ওপর বিষ পড়ার মতো মন্তব্য। গুরুদেবকে আকুল হৃদয়ে এদিকে তখন রঞ্জিতবাবু ডেকে যাচ্ছেন। রাত সেদিন 11:55 ট্রেন। এরই ফাঁকে হঠাৎ প্রদীপানন্দজি এসে হরিদ্বারের দুর্ঘটনা সম্বন্ধে জানিয়ে বলে গেলেন, আজ আর রাস্তায় গাড়ি ঘোড়া কেন, কিছুই চলবে না। প্ল্যাটফর্মে ঢোকা যাচ্ছে না, এত ভিড়। যাই হোক, তিনি 8টা নাগাদ আসবেন। রঞ্জিতবাবুর মালপত্র যতটা বই নিয়ে যেতে পারেন পৌঁছে দেবেন। আর এদিকে রঞ্জিতবাবু মনে প্রাণে তাঁর গুরুদেবকে ডেকে যাচ্ছেন। চোখের সামনে 7, 9, 10 ওয়েটিং লিস্টের টিকিট নিয়ে বসে আছে। আর রঞ্জিতবাবুর টিকিট নাম্বার, অর্থাৎ দিল্লি তো তখন বহু দূর। সন্ধে 7:30টার মধ্যে তৈরি হয়ে নিয়ে 4 জন, অর্থাৎ প্রদীপানন্দজি স্টেশনের উদ্দেশ্যে বেরোবার আগে পরম ব্রহ্ম শ্রী গুরুকে আরেকবার প্রণাম করে উঠে তাকিয়ে রঞ্জিতবাবু দেখলেন মন্দিরের দরজা খোলা। ঠাকুরের মুখে বরাভয়ের মধুর হাসি। আর গভীর দুশ্চিন্তা জড়ানো মুখে রঞ্জিতবাবুর পড়ল যেন স্নিগ্ধ জলের এক ঝাপটা। তার মন বলল, চিন্তার কোনো কারণ নেই। তিনি জানেন না। তার মন বলল না। তিনি নিজেই আশা করলেন। তবুও তার মনে হলো কে যেন একটু সাহস দিয়ে গেলেন। অলক্ষ্যে থেকে গুরুর প্রতি বিশ্বাসের প্রতিফলন কি? এই বিশ্বাসটুকু থাকলে তো সবই হয়। রঞ্জিতবাবু তখন রাস্তায় মালপত্র নিয়ে হাঁটছেন। তারা তখন সংখ্যায় 5 জন। ব্রহ্মচারীজিকে তার কোনো ব্যাগ রঞ্জিতবাবু বইতে দেননি। সন্ধেবেলাতেই দুটো পেইন কিলার একসাথে তিনি খেয়ে নিয়েছিলেন। মাল বইতে একটু কষ্ট যে হচ্ছে না তা কিন্তু নয়। গৌরাঙ্গ পালের ছেলে ফোনে রঞ্জিতবাবুকে জানালো ওর ওয়েটিং লিস্টে 1 নম্বরে নাম উঠে এসছে। পাল মশাইয়ের আনন্দ আর ধরে কে। 1 নম্বর মানেই তো প্রায় কনফার্মড। এখনও 3.5 ঘন্টা বাকি। এদিকে রঞ্জিতবাবু তার গুরুদেব দুর্গাপ্রসন্ন পরমহংসদেবকে তখনও এক মনে স্মরণ করে যাচ্ছেন আর পথ চলছেন। এইভাবে প্রায় আধ ঘন্টা চলার পর হঠাৎ তার মোবাইল ফোনটা বেজে উঠল। অপর প্রান্ত থেকে তার ছেলে ফোন করে জানালো যে তার টিকিট এর মধ্যেই কনফার্মড হয়ে গেছে। কোচ নাম্বার B1, বার্থ নাম্বার 29। আনন্দে রঞ্জিতবাবুর মুখ থেকে বেরিয়ে এলো শ্রী গুরু জয়। সারা শরীরে তাঁর খুশির বন্যা বয়ে গেল। তাঁর মনের ভেতর থেকে গুমট হয়ে জমে থাকা দুশ্চিন্তার কালো মেঘ একটা ফোন পেয়েই নিমেষের মধ্যেই উধাও হয়ে গেল। চিৎকার করে তখন গাইতে তার ইচ্ছা করছে, আনন্দধারা বহিছে ভুবনে। একটা সংবাদে মনের সব অবসাদ, সব ক্লান্তি তার দূর হয়ে গেল। মাঝপথে একটা রিক্সাও আচমকা পেয়ে গেলেন। 4 জনের মালপত্র তাতে বোঝাই করে রঞ্জিতবাবু আর তার এক গুরুভাই এবং তার স্ত্রী উঠে বসলেন। প্রদীপানন্দজি তাঁদের যাত্রা শুভ হোক বলে চলে গেলেন। যাত্রা যে কিরকম শুভ হবে তা একটু পরেই রঞ্জিতবাবুরা হাড়ে হাড়ে টের পেলেন। স্টেশনের সামনে গিয়ে স্টেশনে ঢোকার মুখে বিরাট চত্বর জুড়ে সমস্ত পুণ্যার্থীর দল শুয়ে রয়েছে। রাস্তায় গেটের মুখে শহরের আবর্জনা ফেলা স্থানেও যাত্রীরা এই দুর্গন্ধের মধ্যেও প্লাস্টিকের চাদর বিছিয়ে শুয়ে পড়েছে। কার্যত স্টেশনের ভেতরে ঢোকার মতো তিল ধারণের একটুও জায়গা নেই। বাংলায় একটা প্রবাদ আছে, লজ্জা ঘেন্না ভয় 3 থাকতে হয়। পূর্ণ কুম্ভে পুণ্য স্নান করে এরা সেই মানসিক অবস্থায় পৌঁছে গেছে। স্টেশন চত্বর আর বাইরে মিলে 1000 লোক। কিন্তু রঞ্জিতবাবুরা যাবেন কিভাবে? কিন্তু যে করেই হোক যেতে তো হবেই। 10:30 বাজে। লোকের মাথা পিঠ ডিঙিয়ে হাত পা মারিয়ে দাঁত খিচুনি খেয়ে কোনো মতে স্টেশনের প্ল্যাটফর্মে তারা ঢুকলেন। উপাসনা এক্সপ্রেস ছাড়বে 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে।
ওভারব্রিজ দিয়ে যেতে যেতে নিচের প্রতিটা প্ল্যাটফর্মের অবস্থা দেখে রীতিমতো বুক দুরুদুরু করতে লাগলো লেখক রঞ্জিত কুমার মজুমদারের। কাতারে কাতারে লোক শুয়ে আছে। ৩ নম্বর প্ল্যাটফর্মে নেমে আবার হাজার হাজার গালিগালাজ সহ্য করে রেল লাইনে নেমে ৪ নম্বরে পৌঁছালেন। তখন ঘড়িতে রাত ১০টা বেজে ১১। রীতিমতো কসরত করে শুয়ে থাকা যাত্রীদের গালমন্দ খেয়ে যথারীতি পৌঁছে তিনি ও তাঁরা স্বস্তির নিঃশ্বাস ফেললেন। এই স্বস্তির নিঃশ্বাস যে কত বেদনাদায়ক হয়ে বুমেরাঙের মতো ফিরে আসবে তা স্বপ্নেও ভাবেননি তিনি। বাস্তব যে কত নির্মম হতে পারে, কল্পনাকেও হার মানিয়ে দিতে পারে, তার জীবনে আরও অন্তত একবার তিনি হারে হারে বুঝলেন। সারা প্ল্যাটফর্ম জুড়ে যাত্রীরা তাদের লটভর নিয়ে শুয়ে আছে। কপাল জোরে একটা বসার জায়গা তিনি পেয়েছিলেন। আর বসে বসে ভয় ভয় মনে তিনি দেখেছেন তার হরিদ্বারে আসার সে ভয়াবহ দৃশ্যের পুনরাবৃত্তি। এক একটা কামরার দরজায় ৩০-৪০ জন একসঙ্গে ভিতরে ঢোকার জন্য হুমড়ি খেয়ে পড়ছে। ধস্তাধস্তি ঠেলা ঠেলি কিছুই বাদ যাচ্ছে না। তার উপর প্ল্যাটফর্ম জুড়ে ধর্মশালার মতো লোক নির্বিকার চিত্তে শুয়ে আছে। ট্রেন এলে যাত্রীদের গাড়িতে উঠবার জন্য উঠে পড়ে জায়গাটা করে দিতে হয়, এই মানবিকতাটুকু পর্যন্ত কারোর নেই সেখানে। ফলে ভিড়ের চাপে বেশ কিছু লোক উল্টেও পড়েছে, কম বেশি আঘাত পেয়েছে। এই সব দেখতে দেখতে সেদিন রাত 12:30 বেজে গেল। উপাসনা ট্রেনের এদিকে কোনো পাত্তা নেই, এদিকে মাইকে কোনো ঘোষণাও নেই। হাওড়াগামী উপাসনা সুপার এক্সপ্রেস কখন আসবে এই সঙ্গে মরার উপর খাড়ার ঘায়ের মতো ঠান্ডা হাওয়া বইতে শুরু করেছে। রঞ্জিতবাবুদের সবারই পরনে হালকা পোশাক, কেউ গরম পোশাক আনেনি। চাদর আছে, কিন্তু ব্যাগ খুলে বার করবার মতো অবস্থা কারণ নেই। কোনো মতে পকেট থেকে রুমাল বার করে কান দুটো ঢাকা দেওয়ার জন্য ফেটটি করে বাঁধলেন তিনি। কানেই তো ঠান্ডা বেশি লাগে, কিন্তু রাত যত গভীর হচ্ছে ঠান্ডার প্রকোপ ততই যেন বাড়ছে। রীতিমতো কেঁপে মরছেন তারা। হঠাৎই মাইকে ঘোষণা, উপাসনা এক্সপ্রেস আসছে, তবে ডাউনে নয়, আপে। রাত তখন প্রায় 2টো। উপাসনার নাম শুনে চনমনে হয়ে উঠেছিল মনটা। কিন্তু যখন তিনি শুনলেন এটা আপ ট্রেন দেরাদুন পর্যন্ত যাবে, তারপর কখন আবার ডাউন হয়ে আসবে তা কেউ জানে না, তখন আবার একেবারে ঝিমিয়ে পড়লেন তিনি। রাত 11টা থেকেই লোকের ভিড় বাড়তে শুরু করেছিল এই ট্রেনটা ধরবার জন্য। মাইকে ঘোষণা শুনে আবার সবাই নেতিয়ে পড়ল। এইটুকু রঞ্জিতবাবু বুঝলেন সেদিন রাত্রে আর কোনো ট্রেন দেরাদুন থেকে আসবে না। এদিকে হু হু করে ঠান্ডা তখন ক্রমশই বাড়ছে। প্ল্যাটফর্মে শুয়ে থাকা লোকগুলোকে দেখতে দেখতে রঞ্জিতবাবু ভাবছিলেন এরা কোথায় যাবে? এত ট্রেন আসছে, কেউ তো উঠছে না। পা থেকে মাথা পর্যন্ত চাদর মুড়ি দিয়ে দিব্যি অকাতরে ঘুমোচ্ছে। কোন ট্রেন এলো আর কোনটা যাচ্ছে তাতেও এদের ঘুমের ব্যাঘাত ঘটছে না তো। তবে কি এরা সবাই উপাসনা এক্সপ্রেসের যাত্রী? তাই বা কি করে হবে? এই তো সবে মাত্র হাওড়া থেকে উপাসনা এলো, মাইকে তো ঘোষণা করেনি কখন ট্রেন আসবে। পরিস্থিতির চাপে মানুষ অমূলক ভয়, দুশ্চিন্তা ইত্যাদি করে। নানা রকম ভীতিপূর্ণ কল্পনা সে নিজে থেকেই করে নিজের অজান্তে। রঞ্জিতবাবুর সঙ্গীরা কোনো মতে একটু জায়গা করে নিয়ে গুটিসুটি মেরে বসে বসে ঘুমে ঢুলছে। রঞ্জিতবাবুর চোখে কিন্তু ঘুম নেই। ঠান্ডার বলি হয়ে গেছেন তিনি। সমানে নাক দিয়ে কাঁচা জল ঝরছে তাঁর, সঙ্গে হাঁচি। একে বয়সের ভার, তার উপর এমন শীতার্থ পরিবেশ, ঘুম আসবার কোনো পথই নেই। অগত্যা মনের দুর্ভাবনা দূর করার জন্য তিনি অন্য চিন্তা শুরু করলেন। ট্রেন আজ আর আসবে না, কাল কখন আসবে তাও তিনি জানেন না। ভোর 5টা। কখন যে ঘুমিয়ে পড়েছিলেন রঞ্জিত কুমার মজুমদার তা বুঝতে পারেননি নিজেই। হঠাৎ গৌরাঙ্গ পালের ডাকে তার ঘুমটা ভেঙে গেল। মাইকে ঘোষণা করছে সকাল 8টায় উপাসনা এক্সপ্রেস হরিদ্বার স্টেশনে ঢুকবে। তিনি শুনলেন, কিন্তু কোনো প্রতিক্রিয়া হলো না। গতকাল রাত্রে ঠান্ডায় রঞ্জিতবাবুর এদিকে জ্বর এসে গেছে, মাথাটা ভার, শরীরটা ভীষণ দুর্বল লাগছে। তবু তৈরি হতে হবে, যে যার মতো ব্যস্ত। ঠিক 8টায় ট্রেন ঢুকলো। রঞ্জিতবাবুরা যেখানে ছিলেন তার 5টা বগি আগে তাদের কোচ B1। হুড়োহুড়ির মধ্যে একে বেঁকে দৌড়তে লাগলেন তারা। ভিড়ের ধাক্কায় আর চাপে কাঁধে ঝোলানো ব্যাগের লেজটা ছিঁড়ে গেল। গায়ের পাঞ্জাবিটা তাঁর আগেই ছিঁড়ে ফর্দাফাই হয়ে গেছে। কোনো রকমে ব্যাগটা মাথায় চাপিয়ে যাত্রীদের ধাক্কা খেতে খেতে একরকম ফুটবলের মতোই B1-এর সামনে চলে এলেন। দরজায় কোনো ভিড় বা যাত্রীদের মধ্যে ধাক্কাধাক্কি নেই। রঞ্জিতবাবু ভাবলেন তিনি স্বপ্ন দেখছেন না তো। ভালো করে দেখে বুঝলেন স্বপ্ন নয়, সত্যি। গার্ড আর একজন পুলিশ গেট সামলাচ্ছে। প্রত্যেক যাত্রীর টিকিট দেখেই তবেই উঠতে দিচ্ছে। এসি বগি বলেই বোধহয় এইরকম ব্যবস্থা। কিন্তু কামরায় ঢুকেই ঠান্ডায় আরো কাবু হয়ে পড়লেন তিনি। থরথর করে কাঁপছেন। গৌরাঙ্গ পাল তার গুরু ভাই, যার ওয়েটিং লিস্টে 1 নম্বরে নাম, তার কনফার্মেশন তখনও হয়নি। অথচ রঞ্জিতবাবুর 163 কনফার্ম হয়ে গেছে।
সবই শ্রীগুরু শ্রী শ্রী দুর্গাপ্রসন্ন পরমংশদেবের কৃপাই বলে রঞ্জিতবাবু মনে করেন, তার বিশ্বাস। আর ভাতৃপ্রতিম ডাক্তার অশোক রায়ের দৌলতে এইসব অসম্ভব কাণ্ড সম্ভব হয়েছে। আর রঞ্জিতবাবু মনে করেন তিনি নিমিত্ত মাত্র। তার গুরুদেব একটা কথা বলতেন, যদি কোনো গুরু ভাই বোন বিপদে পড়ে তাকে সাহায্য করো। তাকে সাহায্য করা মানেই শ্রীগুরুর সেবা করা। শ্রীগুরুর এই মহামূল্যবান উপদেশ রঞ্জিতবাবু কখনো ভোলেননি। তিনি চেষ্টা করেন সাধ্যমতো সাহায্য করার। সহযাত্রী গুরুভাই গৌরাঙ্গপালকে আশ্বস্ত করে রঞ্জিতবাবু জানিয়ে দিলেন, চিন্তার কোনো কারণ নেই, আমরা দুজনে শেয়ার করে একই বার্থে শোব। রঞ্জিতবাবুর শরীর এদিকে ক্রমশই খারাপ হচ্ছে, বসতেও কষ্ট হচ্ছে। মিডিল বার্থে বসার ইচ্ছা থাকলেও শোবার উপায় নেই। তাঁর অবস্থা দেখে আসানসোলগামী এক ভদ্রমহিলা স্বতঃস্ফূর্তভাবে তার বার্থটা রঞ্জিতবাবুকে ছেড়ে দিলেন। রঞ্জিতবাবু উপরে উঠে দুটো কম্বল জড়িয়ে কখন যে ঘুমিয়ে পড়েছিলেন জানেন না। ওই ভদ্রমহিলা দুটো ক্যালপল ট্যাবলেটও দিয়েছিলেন তাকে। রঞ্জিতবাবুর যখন ঘুম ভাঙল তখন দুপুর প্রায় 2টো। শরীর দুর্বল, তবু একটু ভালো লাগছে এখন। গতকাল রাত থেকে কিছুই তার পেটে পড়েনি। খেতেও ভয় হচ্ছে যদি তার বমি হয়। লোয়ার বাথ থেকে একজন ভদ্রলোকের দৈনিক জাগরণ পত্রিকাটি রঞ্জিতবাবু চেয়ে নিলেন। গতকাল অর্থাৎ 14ই এপ্রিলের শাহী স্নান উপলক্ষে সেখানে যে দুর্ঘটনা ঘটেছে তার প্রকৃত ঘটনা জানবার জন্য প্রথম পাতায় খবরটি অত্যন্ত গুরুত্ব সহকারে ছাপানো হয়েছে। বলা হয়েছে, 14ই এপ্রিল বুধবার 2010 সাল চৈত্র সংক্রান্তি এবং অমাবস্যা উপলক্ষে পূর্ণ শাহী স্নানে প্রশাসনের ব্যর্থতার জন্য বড় রকমের দুর্ঘটনা ঘটে হরিদ্বারে। এই মর্মান্তিক ঘটনার সূত্রপাত হয় সকাল 9:30 নাগাদ। নাগা সন্ন্যাসীর দল বর্ণাঢ্য মিছিল করে হরকি পৌড়ির ঘাটের দিকে এগিয়ে আসছিল পুণ্যস্নান করতে। সরু রাস্তার দুধারে হাজার হাজার শ্রদ্ধালু মানুষ ভিড় করেছিল মিছিল দেখবার জন্য। পুলিশ এই জনস্রোতকে নিয়ন্ত্রণ করতে পুরোপুরি ব্যর্থ হয়। মানুষের ঢল পুলিশের বাঁধন ভেঙে ক্রমশ এগিয়ে আসছিল। এই রকম বিশৃঙ্খল অবস্থা যখন চরমে ওঠে তখন আরও একটি দুঃখজনক ঘটনা ঘটে। বিড়লা ঘাটের সেতুর কাছে জুনা আখড়ার মণ্ডলেশ্বরের একটি গাড়ি বাচ্চা সমেত একজন মহিলাকে চাপা দেয়। ঘটনাস্থলে মৃত্যু হয় দুজনের। এই ঘটনায় উপস্থিত জনতার মধ্যে প্রবল আতঙ্কের সৃষ্টি হয়। লক্ষ লক্ষ মানুষের মধ্যে প্রাণ বাঁচানোর জন্য হুড়োহুড়ি পড়ে যায়। আতঙ্ক ছড়িয়ে পড়ে নাগা সন্ন্যাসীদের মধ্যেও। তারাও দৌড়তে থাকে। 10 নামী সন্ন্যাসীর দলও দৌড়াদৌড়ি শুরু করে। এই বাঁধন ছাড়া উদ্ভ্রান্ত মানুষের দল যে যেদিকে পারে পালাতে শুরু করে। এই উদ্দাম ছুটোছুটিতে বহু লোক টাল সামলাতে না পেরে রাস্তার মধ্যে হুমড়ি খেয়ে পড়ে যায়। উদ্ধার করবার কোনো লোক নেই। সবাই তখন নিজের প্রাণ বাঁচাতে ব্যস্ত। হাজার হাজার লোকের পায়ের চাপে 3 জন মারা যায়। জনতার চাপে সেতুর ঘাটের লোহার রেলিং ভেঙে প্রচুর লোক গঙ্গায় পড়ে যায়। এদের মধ্যে 6-7 জনকে উদ্ধার করা গেলেও অন্তত 5 জন গঙ্গার প্রবল স্রোতে একেবারে তলিয়ে যায়। এই হতভাগ্যদের মধ্যে একজন বৃদ্ধ ও তার মেয়েও ছিল। একজন যুবক ওদের বাঁচাতে গিয়ে গঙ্গায় ঝাঁপ দেয়। বৃদ্ধ প্রাণে বাঁচলেও তার মেয়ে আর উদ্ধারকারী যুবক গঙ্গার প্রবল স্রোতে একেবারে ভেসে যায়। জুনা আখড়ার নাগা সন্ন্যাসীদের উপর দায় চাপানো হয় এই দুর্ঘটনার কারণ হিসাবে। পক্ষান্তরে জুনা আখড়ার দায় চাপায় প্রশাসনের ওপর। প্রশাসন উপযুক্ত ব্যবস্থা না নেওয়াতেই এই ঘটনা ঘটে বলে জুনা আখড়ার মণ্ডলেশ্বর দাবি করেন। 2010 সালের 14ই এপ্রিল শাহী স্নান কলঙ্কিত হয়ে ইতিহাসের পাতায় স্থান করে নিল। মানুষ হয়তো ভুলে যাবে এই দিনটা। আবার পুণ্যলাভের আশায় দলে দলে ভিড় করবে বিভিন্ন স্থানে অনুষ্ঠিত কুম্ভ মেলায়। কে বলতে পারে পুণ্যলোভাতুর মানুষের মধ্যে এরকম বা এর চাইতেও ভয়ঙ্কর দুর্ঘটনা আর ঘটবে না, যেমন ঘটেছিল 1954 সালে প্রয়াগে। 1954 সালের 3রা ফেব্রুয়ারি প্রয়াগে দুপুরবেলায়। এই দিন এখানে রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ এবং তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর কুম্ভমেলায় উপস্থিতির কথা ছিল। তখন এলাহাবাদ প্যারেড গ্রাউন্ড থেকে কেবলমাত্র ত্রিবেণী রোড দিয়ে বাঁধে ওঠানামা করা যেত। অন্য কোনো পথ তখনও তৈরি হয়নি। প্রশাসন 2 ভিভিআইপির নিরাপত্তার জন্য এবং সুখ স্বাচ্ছন্দ্যের দেখাশোনার জন্য নিজেদের দেহমন উৎসর্গ করে দিয়েছিল। সাধু সন্ত বা পুণ্যার্থীদের প্রতি কোনো নজরই দেওয়ার ফুরসত ছিল না তাদের। পুণ্যস্থানে পুণ্যার্থীর দলই ছিল চরম উপেক্ষিত। এমন সময় মেলার দর্শনার্থীরা জানতে পারল এক বিশাল নাগা সন্ন্যাসীর দল ত্রিবেণী রোড ধরে মিছিল করে সঙ্গমে স্নান করতে আসছে। খবরটা মেলায় দ্রুত ছড়িয়ে পড়ল। মেলার চারধারে হাজার হাজার দর্শনার্থীর দল নাগা সন্ন্যাসীদের দর্শন এবং চরণ স্পর্শ করার জন্য উন্মাদের মতো ত্রিবেণী রোডের বাঁধের দিকে পিলপিল করে ছুটতে শুরু করে।
শুরু হয়ে যায় নিজেদের মধ্যে ধস্তাধস্তি। সে এক চরম বিশৃঙ্খল অবস্থা। দর্শনার্থীদের একমাত্র মনের ইচ্ছা নাগা সন্ন্যাসীদের দর্শন করা, চরণ স্পর্শ করা। নাগা সন্ন্যাসীর দল মিছিল করে বাঁধের দিকে তখন উঠে আসছে। নাগা সন্ন্যাসীদের পদধূলি যেমন করেই হোক নিতে হবে, প্রত্যেকেই তখন সেই ভাবনায় বদ্ধপরিকর। পিছনে যারা রয়েছে তারা সামনে যাবার জন্য ক্রমশই চাপ দিচ্ছে। প্রবল চাপে যারা সামনে ছিল তারা একান্ত চাপে পড়ে বাঁধের দিকে উঠতে আরম্ভ করল। হাজার হাজার দর্শনার্থীদের এই উন্মত্ততাকে সামলানো নগণ্য পুলিশের পক্ষে কঠিন হয়ে পড়ল। তারা নিরুপায় এবং অসহায় ছিল। তবুও ওই পুলিশের দল একটা মরিয়া চেষ্টা চালাবার ব্যর্থ চেষ্টা করল। কিন্তু প্রবল বাঁধ ভাঙা জন উচ্ছ্বাসে তারা খড়কুটোর মতো ভেসে গেল। সারা পথ জুড়ে হাজার হাজার লোক। কে নেই এই বাঁধন হারানোর দলে? বাচ্চা থেকে বুড়ো এবং শিশু কোলে মহিলা, কিশোর কিশোরী সকলেই ছিল। আর সবারই মনের এক অদম্য বাসনা প্রয়াগ তীর্থে নাগা সন্ন্যাসীদের দর্শন এবং স্পর্শনে নিজের নিজের পাপ ক্ষয় করে পুণ্যের কলস পূর্ণ করা, স্বর্গলাভের পথ সুগম করা। দর্শনার্থীদের ভিড়ে নাগা সন্ন্যাসীদের সামনে এগোনোর পথও তখন বন্ধ। এই রকম পরিস্থিতিতে তারা ক্ষিপ্ত হয়ে ওঠে। ত্রিশূলকে অস্ত্র করে তারা উপর থেকে নিচে নামতে শুরু করে। নাগা সন্ন্যাসীদের ওই রণংদেহী মূর্তি দেখে ভীত সন্ত্রস্ত হাজার হাজার পুণ্যার্থী পিছন ফিরে পালাতে শুরু করে। এবার আত্মরক্ষার জন্য প্রত্যেকেরই মধ্যে বীভৎস ধাক্কাধাক্কি শুরু হয়ে যায়। নিমেষেই ভক্তি যায় উবে, ভয়ঙ্কর ভীতি জাগে। একে অপরের ঘাড়ে এক এক করে হুমড়ি খেয়ে সব পড়তে লাগলো। যেন প্রবল ঝড়ে সমূলে রাশি রাশি গাছ ধরাশায়ী হতে লাগলো। উদ্ধত ত্রিশূল হাতে ক্রোধান্বিত নাগার দল তুফানের মতো বেগে উপর থেকে নিচে নামতে গিয়ে পুণ্য লোভাতুরা কয়েক হাজার নিরীহ মানুষের দেহকে পদপিষ্ট করে দুমড়ে থেতলে এগিয়ে গেল। মাত্র কয়েক মিনিটের ব্যবধানেই কয়েকশো মুমুক্ষু পুণ্যার্থীর ঘটল অপঘাত মৃত্যু। পরে সরকারি মতে জানানো হয়েছিল ৩২১ জন পুণ্যার্থীর মৃত্যু ঘটেছিল। কিন্তু মৃতের সংখ্যাটিতে সন্দেহের অবকাশ পূর্ণ মাত্রায় ছিল, আর আহতের সংখ্যা ছিল কয়েক হাজার। এ কোনো বিধর্মীদের আক্রমণ নয়, কোনো সম্প্রদায়গত দাঙ্গাও নয়, কেবল আকস্মিক এক অভাবনীয় আবেগের প্রাবল্যে পুণ্য লোভাতুরা অসহায় নিরীহ কতগুলো মানুষের প্রাণ সেদিন অকালে হারিয়ে গিয়েছিল। ১৯৫৪ সালের ৩রা ফেব্রুয়ারি প্রয়াগের কুম্ভমেলা কলঙ্কিত হয়ে রইল ভারতের ইতিহাসে। তবু কুম্ভমেলার উন্মাদনা বন্ধ করা যায়নি। গত ২৬শে জানুয়ারি শুক্রবার ২০০১-এ আনন্দবাজার পত্রিকায় একটি খবর, অর্থাৎ প্রয়াগ কুম্ভমেলা রিপোর্টিংয়ে কুম্ভের বালিতে কোটি কোটি পদচিহ্ন, সে কি ঈশ্বরের শিরোনামে সাংবাদিক শ্রী অশোক কুমার কুণ্ডু এক জায়গায় লিখেছেন, কুম্ভমেলা এক অর্থে সম্পন্ন হয়েছে মৌনী অমাবস্যার স্নান দিয়ে, কিন্তু এখনো বাকি আছে তিনটি গুরুত্বপূর্ণ স্নান। ২৯শে জানুয়ারি বসন্ত পঞ্চমী বা শ্রীপঞ্চমী অর্থাৎ সরস্বতী পুজোর দিন স্নান। এরপর ৮ই ফেব্রুয়ারি মাঘী পূর্ণিমা এবং শেষ স্নান ২১শে ফেব্রুয়ারি শিবরাত্রি স্নান। কিন্তু গৃহী মানুষদের পক্ষে এতদিন থাকার সময় কই? তবে সাধু সন্ন্যাসীরা যে ভূমির ওপর ধ্যানাসন পেতে আছেন এত বছর পরে, এইখানে তারা তো থাকবেনই শিবরাত্রি পর্যন্ত। কেউ কেউ হয়তো সপ্তাকাশের দিকে তাকিয়ে থাকবেন যুগ যুগান্তর। এখানে ধ্রুব প্রহ্লাদের মতো ভক্তরা কি আসে? ১৯০৫ সালে এই ইলাহাবাদে পূর্ণকুম্ভে রামদাস কাঠিয়ে বাবা এই প্রশ্নের উত্তরে বলেছেন, হ্যাঁ জরুর, उससे भी बड़े बड़े बहुत आते हैं, बाकी आंख कहां तुम्हारा देखने को, यहाँ देवलोक की भी आ गया। কোনো সম্প্রদায় বা হিন্দু ধর্মের প্রতি কোনো অবিশ্বাস না রেখে অত্যন্ত শ্রদ্ধা ভরেই লেখক রঞ্জিত কুমার মজুমদারের একটি প্রশ্ন, পাপ পুণ্যের সন্ধানে এসেছি তা নিরসন করার জন্য। শ্রী শ্রী রামদাস কাঠিয়ে বাবার মতো একজন উচ্চকোটির মহাপ্রাণ কায়মনোবাক্যে বিশ্বাস করেন যে পূর্ণ কুম্ভে বা অর্ধকুম্ভে শুধু ভক্ত ধ্রুব বা প্রহ্লাদই আসেন না, এই তীর্থে স্নান করতে আরও বহু দেবদেবীও মর্তে নেমে আসেন কুম্ভ স্নান উপলক্ষে। সাধারণ মানুষের চোখ ভোগ সর্বস্ব, তাই সাধারণ মানুষ দেখতে পায় না ওইসব মহাভক্ত বা দেবদেবীদের। ১৯০৫ সালে পরম শ্রদ্ধেয় রামদাস কাঠিয়ে বাবার করা এই উক্তি রঞ্জিত কুমার মজুমদার বিশ্বাস করেছিলেন। রামদাস কাঠিয়ে বাবার বক্তব্য বা অনুভূতি যদি সত্য হয়, তবে রঞ্জিতবাবু একটা প্রশ্ন করবেন, এই প্রয়াগেও পরম ভক্তজনদের থেকে যে তিনি শুনে আসছেন ভক্তের দাস ভগবান, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ ইত্যাদি কথা, তবে কি কথার কথা? গীতা বা শ্রী শ্রী রামদাস কাঠিয়ে বাবার কথা মাথায় রেখেও তাঁর মনে প্রশ্ন জাগে, ১৯৫৪ সালে যা ঘটল
তখন কোথায় ছিল বিষ্ণুর সেনাদল বা দেবদেবীবৃন্দ? তারা তো সরল এবং সনাতন ধর্মের প্রতীক। হাজার হাজার পুণ্যার্থী বা দর্শক এসেছিল মহাসাধকদের চরণ স্পর্শ করতে। যদি পরম শ্রদ্ধেয় শ্রী শ্রী রামদাস কাঠি বাবার কথায় দেবকুল এই মহাস্নানের তিথিতে স্নান করতে আসেন, তবে তাঁদের উপস্থিতিতেই এত পুণ্যার্থী অকারণে মারা গেলেন কেন? দেবকুল তো ইচ্ছা করলেই তাদের পরাশক্তির অসীম ক্ষমতায় এই দুর্ঘটনা অনায়াসে রোধ করতে পারতেন। আর যদি পাপের কথা বলে রঞ্জিতবাবু গোঁজামিল দিতে চান, তবে তো প্রশ্ন থেকে যাচ্ছে, অতগুলো কোলের শিশু তারা কি দোষ করেছিল? পাপের কোনো অপবিত্রতা কোনোদিন কোনোভাবে স্পর্শ করেছিল সেই সব শিশুদের? এই নিষ্পাপ নিষ্কলুষ শিশুরা কি অপরাধ করেছিল যার জন্য এমন বীভৎসভাবে তাদের প্রাণ দিতে হলো? পাপ পুণ্যের সন্ধানে জীবনে প্রথম এবং শেষ বয়সে কুম্ভমেলায় এসে লেখক রঞ্জিত কুমার মজুমদার এখন এইসব ভাবনাতেই আচ্ছন্ন হয়ে থাকেন। সোমাবতী অমাবস্যা কুম্ভের একটি পবিত্রতম দিন। তা যেখানেই কুম্ভমেলা হোক না কেন, শাহী স্নান এই অমাবস্যাতেই একমাত্র বিরল ঘটনা ঘটে। শৈব এবং বৈষ্ণব সাধু বাবাদের মধ্যে আক্ষরিক অর্থে কোনো তফাৎ থাকে না। আক্ষরিক শব্দটা তিনি ব্যবহার করলেন বিশেষ কারণে, বরঞ্চ বলা ভালো এই অমাবস্যার দিনটি বিশেষ উত্তেজনাময় দিন। কে আগে স্নান করে পুণ্য অর্জন করবে তা নিয়ে আখড়াগুলোর মধ্যে জমতে থাকে চাপা উত্তেজনা। বাঁধন ছাড়া নাগা সন্ন্যাসীর দল ত্রিশূল বাগিয়ে নাচতে নাচতে মিছিল করে এসে হারকি পৌরির ঘাটে জড়ো হয়ে জলে ঝাঁপায়। বাধা দিতে গেলেই সমূহ বিপদ, সংঘাত অবশ্যম্ভাবী। 1998 সালে তখনও উত্তরাখণ্ডের সৃষ্টি হয়নি। এই সোমাবতী অমাবস্যায় ঘটে গিয়েছিল দুই গোষ্ঠীর মধ্যে বচসা। কে আগে স্নান করবে, শৈব নাগা সন্ন্যাসীর দল না বৈষ্ণবের দল? বচসা থেকে শুরু হয়ে যায় দুই সম্প্রদায়ের মধ্যে হাতাহাতি, মারপিট, ফলে এলোপাথারি সংঘর্ষ। ফল কয়েকশো তথাকথিত সাধু এবং 60 জন পুলিশ গুরুতরভাবে আহত হয়েছিল। সাধারণ মানুষ তো অসভ্যতা গুন্ডামি দেখতে চির অভ্যস্ত, কিন্তু নিরীহ ধর্মপ্রাণ মানুষ যারা সাধু সন্তদের দেখলে ভক্তিভরে প্রণাম করে, ধর্মের তত্ত্বতল্লাশ করতে গিয়ে সেই হাজার হাজার ধর্মপ্রাণ মানুষের চোখের সামনে সাধু নামধারী কিছু সম্প্রদায়ের মুখোশ খুলে গেল এবং এক কদর্য নগ্নরূপ বেরিয়ে পড়েছিল সেই দিন। কুম্ভমেলায় দুর্ঘটনার বিবরণ দিতে গিয়ে লেখক রঞ্জিত কুমার মজুমদার লক্ষ্য করেছিলেন, অনেক দুর্ঘটনার মূল কারণ নাগা সম্প্রদায়ের গোষ্ঠীদ্বন্দ্ব বা অকারণে নিরীহ দর্শনার্থীদের ওপর তাদের আক্রমণ, যেটা ঘটেছিল মূলত 1954 সালে। তেমনি ভিআইপিদের উপস্থিতির জন্যেও দুর্ঘটনা ঘটেছে। ভিআইপিদের নিরাপত্তার, তাঁদের পুণ্যস্নানের নিশ্চিন্ত ব্যবস্থা করার জন্য প্রশাসনের গাফিলতিও কম অংশে দায়ী নয়। প্রয়াগে 1954 সালে যে মর্মান্তিক ঘটনা ঘটে গিয়েছিল তার জন্য স্থানীয় প্রশাসনও কম দোষে দুষ্ট নয়। যে তদন্ত কমিশন বসেছিল সেই রিপোর্টেও তা স্বীকার করে নেওয়া হয়েছিল। আবার 1986 সালে হরিদ্বারে যে পূর্ণকুম্ভ হয়েছিল সেখানেও ভিআইপিদের উপস্থিতিকেই দায়ী করা হয়েছিল। চালনির মতো অজস্র ফুটো রেখে এক বিশেষ স্থানের জায়গায় ছুঁচ পর্যন্ত না গলতে পারে তার ব্যবস্থা করেছিল প্রশাসন। ভীমগৌড়ায় ভিআইপিদের পুণ্যস্নান করাতে গিয়ে অকারণে বিপর্যয় ডেকে এনেছিল এই প্রশাসনই। প্রচণ্ড ভিড়ের চাপে আর পিছন থেকে ক্রমাগত চাপ বাড়তে থাকায় পুণ্যার্থীরা দিশেহারা হয়ে পড়েছিল। প্রবল চাপের হাত থেকে বাঁচবার জন্য যাত্রীরা তখন দিগ্বিদিক জ্ঞান শূন্য। ফলে যা ঘটবার তাই ঘটেছিল। অকালে ঝরে গেছিল প্রায় 200 পুণ্যার্থীর প্রাণ। ব্রহ্মকুণ্ডের অল্প দূরে স্নানের ঘাটটি বন্ধ করে দেওয়ার ফলে ফল ভুগতে হয়েছিল কিছু নিরীহ মানুষকে, যারা অত্যন্ত প্রত্যাশা নিয়ে ছুটে এসেছিল দূর দূরান্ত থেকে। তারা স্বপ্নেও ভাবতে পারেনি তাদের এই রকম প্রাণ বিসর্জন দিতে হবে। এইবার 2010 সালের পূর্ণকুম্ভেও একই রকম দুর্ঘটনা রঞ্জিতবাবু দেখে গেলেন। তাঁর কাছে এই কালজয়ী মেলার সবচাইতে অঘটন হল পঞ্জিকা রচয়িতাদের দুরকম মতবাদের পরপর 2 বছর পূর্ণকুম্ভ হবার নজিরবিহীন ঘটনা। যে যে গ্রহের সন্নিবেশে এই মেলা হয় তাতে পণ্ডিত মণ্ডলীদের মধ্যেও দ্বিমত দেখা দিয়েছিল। মনে আছে, এই পণ্ডিতদের মতোই পরপর 2 বছর দুর্গাপূজা একদিন করে বেশি হয়েছিল। প্রথমবার 1972 সালের 13 এবং 14 অক্টোবর দুদিন মহাষষ্ঠী পড়েছিল, আর ঠিক তার পরের বছর অর্থাৎ 1973 সালে দুদিন অর্থাৎ 4 ও 5 অক্টোবর ছিল মহাষষ্ঠী। এতে অবশ্য আমবাঙালি একটা করে অতিরিক্ত আনন্দের দিন পেয়ে খুশি হয়েছিল। আবার কুম্ভমেলার মতো 2001 সালের সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহে অর্থাৎ 17 সেপ্টেম্বর মহালয়া হয়েছিল, যার 7 দিন পরে শাস্ত্র অনুযায়ী 24 সেপ্টেম্বর দুর্গাপূজা না হয়ে সমস্ত নিয়মভঙ্গ করে 36 দিন পরে অর্থাৎ সে বছরের 23 অক্টোবরে দুর্গাপূজা হয়েছিল।
তেমনি কালী পূজাও হয়েছিল 14ই নভেম্বর 2001 সালে। এই রকম ঘটনার মূল কারণ হিসাবে পণ্ডিতেরা জানিয়েছিলেন যে আশ্বিন মাসটা নাকি মল মাস ছিল। শাস্ত্রমতে মল মাসে কোনো শুভানুষ্ঠান হয় না, কিন্তু কুম্ভ মেলাতেও যে এই রকম ঘটনা ঘটবে তা কেউ কল্পনা করতে পারেননি। পুরনো ইতিহাস ঘেটে এই রকম ঘটনার আর কোনো উদাহরণ কিন্তু খুঁজে পাওয়া যায় না। একদল পণ্ডিত অঙ্ক কষে ঘোষণা করলেন 1965 সালই হল উপযুক্ত যোগ পূর্ণকুম্ভের। ব্যাস, আর এক দল সেই অভিমতকে নস্যাৎ করে দিয়ে তাদের মতামত জানিয়ে দিলেন ওই গণনা ভুল। প্রকৃত পূর্ণকুম্ভের যোগ তা হল 1966 সালে। পণ্ডিত মণ্ডলীদের মত অনুসারে সাধু সমাজও দুই ভাগে বিভক্ত হয়ে গেল। আখড়া পরিষদ দুই যজুধান পণ্ডিতবর্গের চূড়ান্ত রায় মেনে নিয়ে 1965 এবং 1966 সালে পরপর 2 বছর প্রয়াগে পূর্ণকুম্ভের আয়োজন করতে বাধ্য হয়। কিন্তু 2 বছরে হওয়া এই মেলা বিশেষ জমেনি। লোকসংখ্যাও কম হয়েছিল 2 কুম্ভেই। ঐতিহাসিকদের মতে 1391 সালে গজনীর সুলতান তৈমুর লং দিল্লি আক্রমণ করেছিল। দিল্লি থেকে ফেরার পথে হরিদ্বারের মেলাতে হিন্দু বিদ্বেষী এই নিষ্ঠুর সুলতান কয়েক হাজার নিরীহ সাধু আর পুণ্যার্থীদের হত্যা করে। তৈমুর লং সমরখন্দের কুখ্যাত বীর এবং ভারত আক্রমণকারী চেঙ্গিস খাঁর বংশধর ছিল। বাবার নাম ছিল তুরঘাই। জন্ম মধ্য এশিয়ার সহদেলিয়ার কুশনগরে। জন্ম থেকেই খোঁড়া ছিল বলে তাকে লং বলা হতো। 1760 সালে হরিদ্বারের শাহী স্নানের দিন আবার একবার প্রবল রক্ত ঝরেছিল। 2 প্রধান সম্প্রদায় শৈব এবং বৈরাগীদের মধ্যে কে প্রথমে স্নান করবে এই বচসা নিয়ে। সেই ঘটনায় প্রায় 1800 সন্ন্যাসীর মৃতদেহ পড়েছিল রাস্তায়। হরিদ্বারের মতো পবিত্র ভূমি সাধুদের জঘন্য ক্রোধে আর পরস্পরকে হত্যার উন্মাদনায় সাধু শব্দটিকে করেছিল কালিমালিপ্ত। সাধু কথাটির উৎপত্তি সৎ থেকে। ওই দিন 2 সৎ সম্প্রদায়ের পরস্পরের মধ্যে এই জঘন্য ঘটনাটিকে আমরা হয়তো অনেকেই জানি না। এই ঘটনাটিকে প্রখ্যাত দার্শনিক ও লেখক নীরদ সি চৌধুরী তার হিন্দুইজম গ্রন্থে হিন্দু ধর্মের গোষ্ঠীগত দ্বন্দ্বের চূড়ান্ত উদাহরণ বলে উল্লেখ করেছিলেন।